প্রিয় দর্শক বন্ধু, সেদিন মধ্যরাতে এক গরিব ট্যাক্সি ড্রাইভারের গাড়িতে ওঠে বড়লোক বিজনেসম্যানের এক সুন্দরী বউ। তারপর একের পর এক টুইস্টে ওই ট্যাক্সি ড্রাইভার রাতারাতি হয়ে যায় কোটিপতি। এটি একটি তামিল সাসপেন্স থ্রিলার মুভি। জীবনের প্রবাহ মানুষ ভাবে একরকম আর হয় অন্যরকম। কোন মুহূর্তে হঠাৎ করে জীবনের মোড় অন্যদিকে ঘুরে যাবে কে বলতে পারে। কোটিপতি থেকে নিঃস্ব, আবার গরিব থেকে রাতারাতি কোটিপতি। কাহিনীটিতে অনিশ্চিত জীবনের ঘটনা প্রবাহ নাটকীয়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো প্রিয় দর্শক বন্ধু, চলুন শুরু করা যাক দ্য স্টোরি অফ এনাক্কু এন্ডে কিদায়াত্থু। কাহিনীর শুরুতে 4টি দৃশ্য দেখানো হবে। এই 4টি দৃশ্য একটু ভালো করে মনে রাখবেন কাহিনীটি ভালোভাবে অনুভব করার জন্য। সিন 1, এ হলো ট্যাক্সি ড্রাইভার শেখর। এই ক্যাব ড্রাইভার তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। তার গার্লফ্রেন্ড একটি ফিল্মের হিরোইন এবং তারা দুজনে কথা বলতে বলতে রোমান্টিক হতে যায়। আর ঠিক তখনই শেখরের মোবাইলে একটি কল আসে। তার বন্ধু বলছে, আরে তাড়াতাড়ি আয়, মানে এতক্ষণে সে স্বপ্নটি দেখছিল। সে তার বন্ধুকে বলে, আর একটা ভাড়া নেব, আজকের রাতের লাস্ট ভাড়া, তারপর বাড়ি ঢুকে দুজনে ড্রিঙ্ক করে ঘুমিয়ে যাব। একটি বারে এক ধনী বিজনেসম্যানের সুন্দরী বউ ড্রিঙ্ক করছে আর চোখের জল ফেলছে, কিন্তু তার এই কান্নার কারণটা কি, কেনই বা তার মন খারাপ, সেটা কাহিনীতে একটু পরেই পরিষ্কার হবে। সিন 3, একটি রিসর্টের সুইমিং পুলে সিঁড়িতে বসে ড্রিঙ্ক করছে একজন এমএলএ তার সাগরেদদের সঙ্গে। এই এমএলএ মাস্তান ভাই নামে পপুলার। সিন 4, স্পাইডারম্যানের কালো মাস্ক পরে তৈরি হচ্ছে এই চোর। আজ রাতের চুরির জন্য সে রেডি হচ্ছে। এইবার কাহিনী শুরু। ট্যাক্সি ড্রাইভার শেখরের কাছে সে বারের ম্যানেজার ফোন করে, বলে একটি ভাড়া আছে, একজনকে ড্রপ করতে হবে, তুমি চলে এসো। গাড়ি নিয়ে ওই বারের সামনে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। কয়েক মিনিটের মধ্যেই দেখে বার থেকে এক মারকাটারি সুন্দরী ব্ল্যাক শাড়ি আর ম্যাচিং ব্ল্যাক হ্যান্ডব্যাগ নিয়ে স্টাইলের সঙ্গে বেরিয়ে আসছে। সুন্দরী প্যাসেঞ্জার পাবে ভেবে শেখর একটু বেশি খুশি হয়ে যায়। চোখ বড় বড় করে হাঁ করে দেখতে থাকে সে। উর্বশী গাড়ির সামনে যায়। শেখর বলে, ম্যাডাম প্লিজ বসুন। উর্বশী গাড়িতে উঠে বসে। তারা চলতে শুরু করে। সুন্দরী প্যাসেঞ্জারকে ভালো করে দেখার জন্য শেখর ভিউ ফাইন্ডারটা অ্যাডজাস্ট করে। উর্বশী বলে, হ্যালো, কি দেখছো? পেছনে কেউ তোমাকে ফলো করছে নাকি? শেখর বলে, এমন কেন বলছেন ম্যাডাম? উর্বশী বলে, আরে তুমি রিয়ার মিররে দেখতে দেখতে ড্রাইভ করছো তো তাই। শেখর বলে, আরে না ম্যাডাম, সেরকম কিছু না। আসলে এত রাত্রে একজন একা মহিলা বার থেকে বেরিয়ে আসছে, আবার তার চোখে জল, তাই কৌতূহল হয়ে আপনাকে দেখছিলাম। প্লিজ ম্যাডাম, ডোন্ট মাইন্ড। উর্বশী বলে, বারে প্রায় 100 জন ছিল, কেউ আমার চোখের জল লক্ষ্য করেনি আর কারণও জানতে চায়নি। তুমিই প্রথম যে আমার চোখের জল লক্ষ্য করেছো, থ্যাংক ইউ। শেখর বলে, ম্যাডাম এতে ধন্যবাদের কি আছে, একটা মিউজিক চালাবো, আপনার মন ভালো হয়ে যাবে। উর্বশী বলে, হ্যাঁ চালাও। শেখর তখন একটা গান চালায়। ওই গানটা শুনে উর্বশী হাসতে থাকে। উর্বশী তাকে জিজ্ঞাসা করে, এই ভাড়া শেষে তুমি কি করবে? শেখর বলে, কি আর করবো ম্যাডাম, গাড়িটা কোম্পানির গ্যারেজে জমা দিয়ে বাড়ি ফিরে বন্ধুর সঙ্গে একটু ড্রিঙ্ক করে ঘুমিয়ে যাব। উর্বশী গাড়ি থেকে নামে আর গেটের সামনে গিয়েও আবার ফিরে আসে। গাড়ির উইন্ডোতে নক করে। শেখর বলে, কি হলো ম্যাডাম, গাড়ি থেকে কিছু থেকে গেছে? উর্বশী বলে, আরে না না, বলছিলাম যে তুমি তো বাড়ি ফিরে এসে ড্রিঙ্ক করবে তাই না? শেখর বলে, হ্যাঁ ম্যাডাম। উর্বশী তখন বলে, আমিও ঘুমানোর আগে 2 পেগ ড্রিঙ্ক করব, তাই যদি কিছু মনে না করো তো আমার সঙ্গে ড্রিঙ্ক করতে পারো। আমি একা আছি, যদি ঘন্টাখানেক আমাকে সময় দিতে পারো তো এসো। শেখর একা সুন্দরী মহিলার কাছ থেকে ড্রিঙ্কের অফার পেয়ে তো পুলকিত হয়ে যায়। তার মনে এক ঝাঁক প্রজাপতি ওড়াউড়ি শুরু করে। সে বলে, ম্যাডাম স্যার কিছু মনে করবে না তো? উর্বশী বলে, স্যার এখন অন্য সিটিতে আছে, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি একাই আছি, চলে এসো। শেখর বলে, ঠিক আছে ম্যাডাম, আমি গাড়িটা পার্ক করে আসছি। গেট খুলে উর্বশী ভেতরে চলে যায়। শেখর তার বন্ধুকে ফোন করে বলে, আমার ফিরতে দেরি হবে, তুই খেয়ে ড্রিঙ্ক করে ঘুমিয়ে যাস। শেখর কার পার্ক করে উর্বশীর বাড়িতে ঢোকে আর অবাক চোখে বাড়ির জাঁকজমক আর অন্দর সজ্জা দেখতে থাকে। তখন সেখানে উর্বশী আসে আর বলে, এই শেখর কি দেখছো? শেখর বলে, ম্যাডাম আপনাদের বাড়ি তো আমাদের স্কুলের ফুটবল মাঠের থেকেও বড়। উর্বশী বলে, হ্যাঁ এটা দেখে অবাক হচ্ছ, আমাদের উটির বাড়ি তো আরো বড়। তুমি এই চেয়ারে বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ভয়েস কমেন্ট দিয়ে বলে, ডোর ক্লোজ। সঙ্গে সঙ্গে হাইটেক সিকিউরিটির দরজা অটোমেটিক লক হয়ে যায়। শেখর সোফায় বসে আর তখনই তার পায়ের কাছে কিউট একটা কুকুর এসে বসে। ভয়ে শেখর সোফায় পা তুলে বসে আর এই উস উস করতে থাকে। তখন একটা লো নেক সেক্সি নাইটি পরে উর্বশী ঢোকে আর নিচু হয়ে ওই কুকুরটিকে কোলে তুলে নেয় আর বলে, শেখর এ হলো ওজো, ওজো এ হলো শেখর, মানে কুকুরটির নাম হচ্ছে ওজো। কুকুরটি শান্ত হয়ে সোফায় বসে। উর্বশী বলে, বলুন শেখর স্যার কি নেবেন, ভদকা, হুইস্কি, রাম? শেখর বলে, ও ম্যাডাম আমাকে স্যার কেন বলছেন? উর্বশী বলে, শেখর তুমি তখন থেকে কতবার আমাকে ম্যাডাম ম্যাডাম বলেছো, যখন থেকে তোমার গাড়িতে আমি উঠেছি। আমি কি কোনো অবজেকশন করেছি? তাহলে এখন আমি তোমাকে স্যার বলছি, জাস্ট চিল, টেক ইট ইজি বলে হাসতে থাকে। বাড়ির ড্রয়িং রুমের সেলফে সাজানো ড্রিঙ্কসের বোতলের কাছে গিয়ে বলে, বলুন স্যার কি বানাবো?
হুইস্কি, রাম, ভদকা, টাকিলা। শেখর বলে, ম্যাডাম আপনি যা নেবেন আমি তাই নেব, আমার আলাদা কোনো পছন্দ নেই, তবে হুইস্কি, রাম, ভদকা এসব তো টেস্ট করেছি। সাকিলা আবার কি? উর্বশী হাসে, বলে আরে সাকিলা না, এটা টাকিলা। এরপর দুজনে জল, গ্লাস আর ড্রিঙ্কসের বোতল সাজিয়ে বসে। শেখর মনে মনে বলে, মনে হচ্ছে ভালোই মজ মস্তি হবে। উর্বশী তাকে দেখতে থাকে। শেখর বলে, ম্যাডাম দেরি করে লাভ কি, চলুন শুরু করা যাক। উর্বশী ছুরি দিয়ে লেবু কাটতে থাকে আর শেখর অবাক হয়ে সেটা দেখতে থাকে। উর্বশী বলে, আরে স্যার আশ্চর্য হচ্ছেন কেন? শেখর বলে, আরে ম্যাডাম লেবু, লবণ এসব দিয়ে কি আচার বানানো হবে? আরে আমরা তো ড্রিঙ্ক করবো, এসব কি হবে? উর্বশী বলে, আরে আচার বানাচ্ছি না, লেবু আর লবণ দিয়েই তো হবে, টাকিলা। গ্লাসে ভদকা ঢালতে থাকে আর হাতের উপর এক চিমটে লবণ রাখে আর বলে, এইবার এক টুকরো লেবু হাতের উপর রাখতে হবে, এরপর এক চুমুকে এই ড্রিঙ্কটা শেষ করে নিতে হবে বলে নিজের গ্লাসটা শেষ করে ওই লবণ মাখানো লেবু চুষতে থাকে। তার দেখা দেখি একইভাবে লেবু লবণ দিয়ে ড্রিঙ্কসের গ্লাস শেষ করতে থাকে শেখর আর বলে, বাহ দারুণ লাগছে ম্যাডাম, দারুণ লাগছে। শেখর গ্লাসের পর গ্লাস শেষ করতে থাকে। একটু নেশা চড়লে বলে, ম্যাডাম আপনার কথা বলুন। উর্বশী বলে, যদিও বোরিং লাগবে তাও তুমি যখন জানতে চাইছো তো বলি। আমাদের আসল বাড়ি উটিতে। আমার দিদি আমার থেকে 8 বছরের বড়। ও বিয়ের কয়েক বছর পর অ্যাক্সিডেন্টে মারা যায়। আর আমার বোনের হাজব্যান্ডের নাম দেবরাজ। দিদি মারা যাওয়ায় ও খুব মনমরা হয়ে পড়ে। আমার ফ্যামিলি ওকে খুব পছন্দ করত আর আমিও লাইক করতাম, তাই বাবা মার অনুমতিতে আমি ওকে বিয়ে করে ফেলি। জীবনটা নতুনভাবে শুরু করি আমরা। আর 13 বছর আগে আমরা এই চেন্নাইতে এসেছিলাম। আচ্ছা তুমি তো চেন্নাইতে অনেক দিন আছো, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? শেখর বলে, বাদ দিন ম্যাডাম, এই শহরে আমার জন্য কোনো গার্লফ্রেন্ড নেই, তবে একজনের প্রেমে পড়েছিলাম কলেজ লাইফে। ভেবেছিলাম সেও আমাকে লাইক করে, কিন্তু পরে জানলাম ও ভালো তো বাসে, তবে আমাকে নয় অন্য একজনকে, টিউশন টিচার। আর পরে তার সঙ্গেই ওর বিয়ে হয়ে গেছে। তারপর আর কি, আর প্রেম ট্রেম হয়নি, বাদ দিন ম্যাডাম ওসব বলে হাসতে থাকে। তার কথা বলার ধরন দেখে উর্বশীও হাসতে থাকে। উর্বশী হেসে বলে, ঠিক একদিন তুমি কাউকে না কাউকে তোমার গার্লফ্রেন্ড পেয়ে যাবে। শেখর বলে, ম্যাডাম যখন গাড়িতে উঠছিলেন আপনার চোখে আমি কান্না দেখেছিলাম, কারণটা কি জানতে পারি যদি কিছু মনে না করেন? উর্বশী বলে, ও তেমন কিছু না, আমার বরের সঙ্গে একটু ঝগড়া হয়ে গেছিল তাই। শেখর বলে, ও সরি ম্যাডাম। তারপর বোতল উঠিয়ে বলে, এইটুকু কি আমি খেয়ে নেব নাকি আপনি শেষ করবেন? উর্বশী বলে, ওটা তুমি খেয়ে নাও, তবে আমি যেভাবে বলবো সেইভাবে শেষ করতে হবে। শেখর বলে, ওকে ম্যাডাম। উর্বশী তখন এক চিমটে লবণ নিয়ে তার লিপস্টিক লাগানো ঠোঁটে লাগায়, আরেকটু লবণ নিয়ে তার ওপরের ঠোঁটে লাগাতে থাকে। এরপর 2 ঠোঁটের মাঝে এক টুকরো লেবু রাখে। শেখর বলে, ও রিয়েলি ম্যাডাম, এইভাবে খেতে হবে? সে খুব এক্সাইটেড হয়ে পড়ে আর এক চুমুকে গ্লাসটা শেষ করে টেবিলের উপর দিয়ে উর্বশীর দিকে এগিয়ে যায়। উর্বশীর মুখে রাখা লেবুর টুকরোর অন্য প্রান্তে মুখ দেয়। লেবুর রস চুষে খেতে খেতে লেবুটা নিজের মুখের মধ্যে নিয়ে নেয় আর কয়েক সেকেন্ডের মধ্যেই উর্বশীর ঠোঁটের রসও খেতে শুরু করে দেয়। কিছুক্ষণ পরেই দুজনের খেলা শুরু হয়ে যায় আর নেশার ঘরে খেলা শেষে শেখর ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে শেখর যখন জেগে দেখে যে সে সোফায় শুয়ে আছে, তাই সে উঠে ম্যাডাম ম্যাডাম বলে খুঁজতে থাকে আর বলে, কি শেখর উঠে গেছো? শেখর বলে, হ্যাঁ ম্যাডাম, লেট হয়ে গেছে, এবার তো যেতে হবে। ম্যাডাম একটু বাথরুমে যেতে পারি? উর্বশী বলে, হ্যাঁ শিওর, ওই যে ডান দিকে। শেখর তখন আলিশান বাথরুম দেখে বলে, এই বাথরুম তো বেডরুমের থেকেও বড়। সে নাচতে নাচতে মুখ ধুয়ে নেয় আর বেরিয়ে দেখে কুকুরটা তার পায়ের কাছে কুই কুই করছে একটি ঘরের দরজার সামনে। সে তাকে আদর করতে গিয়ে বসে দেখে একটা বন্ধ ঘরের দরজার সামনের মেঝেতে রক্তের দাগ। কৌতূহল বসে সে ওই রুমের দরজাটা খোলে। কুকুর ওজো সঙ্গে সঙ্গে সেখানে ঢুকে পড়ে। রক্তের দাগ ফলো করে শেখর এগিয়ে যায় আর কয়েক ধাপ এগিয়ে গিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসা অবস্থায় একটা ডেড বডি দেখতে পায়। সে তখন মারাত্মক ঘাবড়ে যায় এবং ওই বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু মেন দরজার কাছে গিয়ে দেখে দরজা লক আর কিছুতেই সে ওই ডিজিটাল সিকিউরিটির লকটা খুলতে পারে না। তখন উর্বশী সেখানে চলে আসে আর তাকে বলে, শেখর এত ঘাবড়ে গেছো কেন? তুমি কি ওটা দেখে নিয়েছো? শেখর বলে, আরে না না ম্যাডাম, আমি কিছু দেখিনি, দরজাটা খুলে দিন, আমি চলে যাই। উর্বশী বলে, শেখর আমার কথা শোনো, 1 মিনিট। শেখরের হাত ধরে টানে, বলে, 1 মিনিট আমি বলছি না, এসো। সে শেখরকে সোফায় বসায় আর হাতের ছুরিটা ঘোরাতে ঘোরাতে বলে, একটু জল খাও। শেখর বসে থাকে। উর্বশী তখন বলে, কি হলো, খাও, আমি বলছি না। শেখর তখন ভয়ে গ্লাসে জল ঢেলে ঢকঢক করে খেতে থাকে আর উর্বশী ছুরিটা নিয়ে আপেল কাটতে থাকে আর বলে, তুমি ওটা দেখে নিয়েছো তাই না? তাহলে আমার পুরো স্টোরিটা শুনবে, তবে তুমি এখান থেকে যাবে। শেখর তখন ভয়ে উর্বশীর পা চেপে ধরে আর বলতে থাকে,
আমি কিছু দেখিনি ম্যাডাম, আমি কিছু দেখিনি, আমি কাউকে কিচ্ছু বলবো না। উর্বশী বলে, আরে শেখর ওঠো ওঠো বলছি। শেখর তখন ভয়ে তাড়াহুড়ো করে উঠতে যায় আর জোরে তার মাথাটা উর্বশীর চিবুকে ঠকে যায়। এই আঘাতে উর্বশী অজ্ঞান হয়ে সোফার উপর পড়ে যায়। শেখর উর্বশীকে নাড়িয়ে নাড়িয়ে জাগানোর অনেক চেষ্টা করে। সে উর্বশীর পা দুটো তুলে সোফায় শুইয়ে দেয় আর পালানোর জন্য মেন দরজার কাছে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ওই লকের স্ক্রিনে ফুটে ওঠে প্লিজ এন্টার সিকিউরিটি কোড। কিন্তু শেখর তো ওই দরজা খোলার সিকিউরিটি কোড জানতো না। সে আবার উর্বশীর কাছে গিয়ে তাকে জাগানোর চেষ্টা করে। দরজার লক ভাঙার জন্য ওই রুমের ড্রয়ার খুঁজে সে একটা ছোট্ট লোহার টুকরো পায়। ঠিক তখনই কেউ দরজায় নক করে। সে ওই ছোট্ট কাস্তেটা ওই ড্রয়ারে আবার রেখে দেয় আর দরজার আই হলে চোখ রেখে দেখে স্পাইডারম্যানের মাস্ক পরে একজন দাঁড়িয়ে আছে। এই হলো সিন 4-এ দেখানো সেই চোর ডেভিড। কিন্তু শেখর তাকে কোনোদিন দেখেনি আর চেনেও না। সে ভয়ে ভয়ে ওই রুমে গিয়ে ঢোকে যেখানে ওই লাশটা ছিল, আর ওদিকে ওই চোর তখন সিকিউরিটি কোড প্রেস করে ভেতরে ঢুকে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এই চোর আগে থেকে সিকিউরিটি কোডটা জানলো কি করে? এই রহস্যটা কাহিনীতে একটু পরেই পরিষ্কার হবে। সেই চোর ডেভিড এদিক ওদিক চেয়ে উর্বশীকে সোফায় পড়ে থাকতে দেখে আর মুখের কাছে টোকা মেরে সাড়া না পেয়ে টিস্যুতে ক্লোরোফর্ম মাখিয়ে নাকে চেপে ধরে, যাতে উর্বশী কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকে আর সে আরাম করে চুরি করে এখান থেকে পালাতে পারে। কিন্তু ঘরে বিভিন্ন সেলফ খুলে খুলে সে টাকা পয়সা গয়নাগাটি কিছু খুঁজে পায় না। সেই চোর তখন সোফায় গিয়ে বসে আর নজর পড়ে উর্বশীর গলার ডায়মন্ড নেকলেসের দিকে। সে এক এক করে ডায়মন্ড নেকলেস, আঙুল থেকে তার আংটি আর হাতের ডায়মন্ডের ব্রেসলেট খুলে ব্যাগে ঢুকিয়ে নেয়। ব্যাগটা কাঁধে নিতে শোনে ড্রয়িং রুমের বাইরে কারো মোবাইলের রিংটোন বাজছে। আয় হলে চোখ রেখে সে দেখে বাইরে একটি বয়স্ক লোক যে ফোনে কারোর সঙ্গে কথা বলছে। কিছুক্ষণ পর এই লোকটিও সিকিউরিটি কোড টিপে দরজা খুলে দেয়। এ হলো সিন 3-তে দেখানো সে মাস্তান ভাই এমএলএ। কিন্তু মাস্তান ভাই কি করে এই বাড়ির সিকিউরিটি কোডটা জানলো, সেই রহস্যটাও কাহিনীতে একটু পরেই পরিষ্কার হবে। মাস্তান ভাই দুটো ব্যাগ নামিয়ে টেবিলে রাখে আর উর্বশী উর্বশী বলে ডাকতে ডাকতে নাচতে থাকে। সে বলে, উর্বশী উর্বশী টেক ইট ইজি পলিসি। সে আনন্দে গান করতে করতে নাচতে থাকে আর তার নজরে পড়ে সোফায় শুয়ে আছে উর্বশী। সে তার কাছে গিয়ে বলে, আরে আমি আসার আগেই মদের নেশায় ঘুমিয়ে গেছো? আর তার মুখের কাছে গিয়ে বলে, আরে তুমি যা চেয়েছিলে তা তো নিয়ে এসেছি, এবার আমি যা চাই তুমি তা দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যতক্ষণ ঘুম থেকে না ওঠো আমি অপেক্ষা করি বলে সে সোফায় বসে। ওদিকে সেই চোরও লুকানোর জন্য ওই ডেড বডি রাখা ঘরটায় ঢুকে যায় আর রক্তের দাগ লক্ষ্য করে কাপড়ে ঢাকা সেই ডেড বডিটা দেখে ভীষণ চমকে যায়। সে তখন ভীষণ ঘাবড়ে যায়। আর এদিকে ওই এমএলএ সোফায় বসে টিভি চালিয়ে দেয় আর হুইস্কির বোতল থেকে হুইস্কি গ্লাসে ঢেলে ড্রিঙ্ক করতে শুরু করে। কয়েক মিনিটে কয়েক গ্লাস খেয়ে ফেলে মস্তান ভাই আর পার্সেল করে নিয়ে আসা বিরিয়ানি খেতে থাকে। তারপর উর্বশীকে জাগানোর চেষ্টা করে, কিন্তু দেখে উর্বশীর কোনো সাড়া শব্দ নেই। তার নাকের কাছে আঙুল নিয়ে গিয়ে দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, সে মারা গেছে। ভয়ে সে চমকে উঠে দাঁড়ায় আর তার ধুতি খুলে যায়। সে বলতে থাকে, আর কয়েকদিন পরে ইলেকশন, আমি কি ঝামেলায় পড়লাম। ধুতিটা গুটিয়ে সে পরে নেয় আর দরজার সামনে নেশার ঘরে ভুলভাল কোড প্রেস করে দেয়। অনেকবার রং কি প্রেস করায় ওই সিকিউরিটি সিস্টেম এখন 4 ঘন্টার জন্য অটো লক হয়ে যায়। মানে সঠিক কোড প্রেস করলেও এই লকটি আর খোলা যাবে না। চোর ডেভিড এবার ড্রয়িং রুমে ঢোকে, দেখে এমএলএ অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সে ওই এমএলএ মাস্তান ভাইয়ের ব্যাগের চেন খুলে দেখে সেটা টাকায় ভর্তি। দেখে তো তার মনটা খুশিতে ভরে যায়। সে এমএলএর গলার চেন, হাতের ঘড়িটাও নিয়ে নেয় আর টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালাতে গিয়ে মেন ডোরে সিকিউরিটি কোড প্রেস করে। কিন্তু সঠিক কোড প্রেস করেও দেখে ওই দরজাটি লক। 4 ঘন্টার জন্য এটি এখন অটো লক হয়ে আছে। কোনোভাবেই সঠিক কোড প্রেস করেও একে আর খোলা যাবে না। মানে 4 ঘন্টা পর্যন্ত তাকে এখন এই বাড়িতেই থাকতে হবে। এইটা ভেবে সে এখন ভয় পেয়ে যায়। এমন সময় শেখরের মোবাইলে কল আসে আর রিংটোন বেজে ওঠে। ওই আওয়াজ লক্ষ্য করে ডেভিড বাথরুমে গিয়ে ঢোকে আর শেখরকে দেখতে পায়। দুজনেই দুজনকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। শেখর বলে, দেখো আমরা কেউ কাউকে চিনি না, আমরা দুজনেই দুর্ভাগ্যক্রমে আটকে গেছি। তুমি তো ঢোকার সময় দরজাটা খুলেছিলে, ঠিক? মানে তুমি সিকিউরিটি কোডটা জানো, তুমি দরজাটা খোলো, দুজনে এই বাড়ি থেকে পালিয়ে যায়। ডেভিড বলে, আরে দরজা খুলতে পারলে আমি কি এতক্ষণ এখানে থাকতাম না পালাতাম? আরে দরজা লক, 4 ঘন্টার জন্য অটো লক হয়ে আছে, এখন আর খোলা যাবে না। দুজনে তখন ড্রয়িং রুমে আসে আর ডেভিড বলে, এই লকের মাস্টার পাসওয়ার্ড তো একটা আছে যেটা দিয়ে এই দরজাটা খোলা যাবে, কিন্তু সেটা আমি জানি না, যেটা জানে এই বাড়ির মালিক। শেখর বলে, চলো দুজনে দরজা ভেঙে ফেলি। ডেভিড তখন বলে,
এদিকে এসো, দেখো এই দরজার সাথে একটা তার কানেক্ট হয়ে আছে, আর দেখো এই তারটা ওই জয়েন্ট বক্সের সঙ্গে কানেক্টেড। এই বাড়ির সব দরজা জানলা এমনভাবে কানেক্ট হয়ে আছে যে কোনো দরজা জানলা ভাঙার চেষ্টা করলেই হোম সিকিউরিটি নামে একটা কোম্পানির সিকিউরিটি সিস্টেমে অ্যালার্ম বেজে যাবে, আর একই সঙ্গে পুলিশ থানাতেও খবর চলে যাবে। আমরা বেরোনোর আগেই 2-3 মিনিটের মধ্যেই পুলিশ চলে আসবে, আর সঙ্গে সঙ্গে আমাদের গল্প শেষ। তারা কথা বলতে বলতে হঠাৎ ঘুরে দেখে ওই মাস্তান ভাই নেই। আসলে ততক্ষণে মাস্তান ভাইয়ের জ্ঞান ফিরে এসেছে, আর মদ খেতে খেতে সে একটা একটা করে বোতল ছুঁড়ে ডেভিড আর শেখরকে মারার চেষ্টা করছে। একটা বোতল শেখরের কপালে গিয়ে লাগে, সে মাথায় হাত দিয়ে বসে পড়ে, আর একটা বোতল ডেভিডের কপালে গিয়ে লাগে, সেও বসে পড়ে। মাস্তান ভাই এবার দুজনকে পেটাতে থাকে। ডেভিড আর শেখর দুজনে দুজনকে মাস্তান ভাইয়ের হাত থেকে বাঁচানোর অনেক চেষ্টা করছে। তাদের পেটাতে পেটাতে মাস্তান ভাই বলে, আরে জানিস আমি কে? আমি মাস্তান ভাই। মাস্তান ভাইকে পেছন থেকে জাপটে ধরে শেখর, আর ডেভিডকে বলে, মারো এবার, মারো একে। কিন্তু ডেভিড কায়দা করে মারার অনেক চেষ্টা করে, কিন্তু সে মাস্তান ভাইয়ের ঘুষি খেয়ে এত ভয় পেয়ে গেছে যে ভয়ে তাকে আর মারার সাহস করতে পারে না। মাস্তান ভাই বলে, এই তোরা উর্বশীর সাথে কি করেছিস? শেখর বলে, আমি কিছু করিনি, ও মদের নেশায় অজ্ঞান হয়ে গেছে। মাস্তান ভাই বলে, আরে মূর্খ, মরে গেছে। শেখর তখন চমকে যায়, বলে, মারা গেছে? মাস্তান ভাই কাঁদতে কাঁদতে বলে, আরে উর্বশীকে এই অবস্থায় আমি দেখতে পাচ্ছি না। বলে আবার শেখর আর ডেভিডকে পেটাতে থাকে। তিনজনের মধ্যে মারাত্মক হাতাহাতি লেগে যায়, কিন্তু তারা দুজনে মিলেও মাস্তান ভাইয়ের সঙ্গে পেরে ওঠে না। একসময় ডেভিডের বুকে পা চাপিয়ে দেয় মাস্তান ভাই। শেখর তাকে পেছন থেকে টেনে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সুযোগ বুঝে ডেভিড তার ছুরিটা বের করে মাস্তান ভাইয়ের পায়ে গেঁথে দেয়। যন্ত্রণায় চিৎকার করতে করতে মাস্তান ভাই তখন ডেভিডকে ছেড়ে দেয়, আর সোফায় গিয়ে বসে পড়ে। ছুরিটা পা থেকে টেনে বের করে আর বলে, আমি এমপি ইলেকশনের ক্যান্ডিডেট। আমার টাইম খারাপ যাচ্ছে যে তোদের মতো ছিঁচকে গুন্ডার কাছে আমাকে ছুরির আঘাতে আহত হতে হলো। সামনে ইলেকশন না থাকলে তোদের দুটোকে আমি শেষ করে দিতাম। কিন্তু আমি ভীষণ কনফিউজ, এখানে চলছেটা কি? এই বলতো তোরা কে, আর এখানে তোরা কি করছিস? শেখর বলে, আমি ট্যাক্সি ড্রাইভার, ম্যাডামকে ড্রপ করতে এসেছিলাম। ডেভিড বলে, আমি ডেভিড, একটি কফি শপে কাজ করি। মাস্তান ভাই বলে, ভেতরে একটা ডেড বডি, আর আমাকে কনফিউজ করিস না, তাড়াতাড়ি বল সব ঘটনা। ডেভিড বলে, আপনি আর ম্যাডাম একদিন আমাদের কফি শপে কফি খেতে এসেছিলেন। তখন ফ্ল্যাশব্যাকে সেদিনের ঘটনাটা দেখানো হয়। মাস্তান ভাই আর উর্বশী কফির টেবিলে বসে আলোচনা করছিল। উর্বশী বলছিল ওদের ব্যবসায় অনেক লস চলছে আর অনেক টাকা দেনা হয়ে গেছে, তাই সে মাস্তান ভাইয়ের কাছে হেল্প চাই। উর্বশী বলে, টাকা দিয়ে আমাকে আপনি হেল্প করুন, কিন্তু এটা আমার হাজব্যান্ডকে বলা যাবে না, কারণ আমাদের মধ্যে ঝগড়া চলছে। মাস্তান ভাই বলে, সামনে এখন ইলেকশন, কিন্তু শুধু আপনার জন্য আমি টাকা দিয়ে হেল্প করতে রাজি আছি, কিন্তু 2 দিন থামতে হবে। উর্বশী বলে, পরশু সকালের মধ্যে ম্যানেজ করা যাবে না? কারণ আমরা পরশু রাত্রে এখান থেকে বেরিয়ে যাব এবং বেশ কয়েকদিন অন্য একটি শহরে থাকব, কিন্তু তার আগে এই টাকাটা আমাদের দরকার ছিল। মাস্তান ভাই তখন বলে, 2 দিন পর আমিও সকালবেলা বেরিয়ে যাব ইলেকশন ক্যাম্পেনিং এর জন্য, অন্য শহরে গিয়ে আমাকে বেশ কয়েকদিন থাকতে হবে। উর্বশী বলে, ততদিনে তো অনেক দেরি হয়ে যাবে, তাহলে আপনি এক কাজ করুন, আমরা না থাকলেও আপনি আমাদের বাড়িতে টাকার ব্যাগটা রেখে চলে যাবেন। মাস্তান ভাই বলে, কিন্তু আমি ঢুকবো কি করে? উর্বশী তখন বলে, আমাদের ডিজিটাল লক আর সিকিউরিটি কোডটি হলো 1106। এটা ওই কফি শপের কর্মী ডেভিড সঙ্গে সঙ্গে নোট করে নিয়েছিল। এটাই কারণ যে দুজনেই এই বাড়ির লকের পাসওয়ার্ডটা জানতো, তাই সহজেই তারা দুজনেই এই বাড়িতে ঢুকে পড়েছিল। উর্বশীর কাছে সব শুনে মাস্তান ভাই বলে, আমি যাব, কিন্তু একটা শর্ত, তোমাকে থাকতে হবে। উর্বশী তখন উপায় না দেখে রাজি হয়ে যায়। সে বলে যে সে বাড়িতে থাকবে, কিন্তু ততক্ষণে তো মাস্তান ভাই এই বাড়ির লকের পাসওয়ার্ডটা জেনে নিয়েছে, আর মনে মনে ভাবতে থাকে, উর্বশীকে টাকা তো দেব, কিন্তু তার সাথে একটু মজমস্তিও করা যাবে। আর এই উদ্দেশ্য নিয়েই সে টাকার ব্যাগ নিয়ে ওই বাড়িতে ঢুকেছিল। কাহিনী আবার প্রেজেন্টে আসে, আর শেখর মাস্তান ভাইকে তার সাথে ঘটা সব ঘটনার কথা বলে। যা শুনে মাস্তান ভাই বলে, আরে যা হবার তা তো হয়ে গেছে, কিন্তু আমরা 3 জনেই এখন আটকে গেছি, আমাদেরকে তো এখান থেকে বেরোতে হবে। ঘরে একটি ডেড বডি, আর ভালো লাগছে না। শেখর বলে, স্যার একটা না 2টো ডেড বডি। মাস্তান ভাই তখন চমকে ওঠে, বলে, কোথায়? ডেভিড আর শেখর তখন তাকে সেই ঘরে নিয়ে যায় আর ওই ডেড বডিটা দেখায়। ওই ডেড বডিটা দেখে মাস্তান ভাই বলে, আরে এ তো দেবরাজ, উর্বশীর হাজব্যান্ড। তারা 3 জনে তখন ড্রয়িং রুমে চলে আসে। মাস্তান ভাই বলে, এখনো তো 3 ঘন্টা আমাদের এই বাড়িতে আটকে থাকতে হবে, লক সিস্টেম তো 3 ঘন্টার আগে খুলবে না।
চলো সবাই ড্রিঙ্ক করি। এতক্ষণে তারা একে অন্যের সাথে লড়াই করছিল, আর এখন ড্রিঙ্কের নাম শুনে সবাই একসাথে রাজি হয়ে যায়। তারা অনেক মজা করে ড্রিঙ্ক করতে থাকে আর গ্লাসের পর গ্লাস চুমুক দিয়ে শেষ করতে থাকে। তাদের অনেক নেশা হয়ে যায়। মাস্তান ভাই নেশার ঘরে বলে, আমি আধ ঘন্টা ঘুমিয়ে নিচ্ছি, আমাকে তোমরা ডেকে দেবে। এটা বলে মাস্তান ভাই ঘুমিয়ে পড়ে। ডেভিড আর শেখর ঝিমাতে থাকে। একটু পরেই তারা দেখে ওই বডিটা হেঁটে বেড়াচ্ছে। মানে দেবরাজ মারা যায়নি, অজ্ঞান হয়ে পড়েছিল, আর এখন মাস্তান ভাইয়ের দিকে সে পিস্তল তাক করে আছে। দেবরাজ মাস্তান ভাইকে গুলি করে মেরে দেবে। তাই মাস্তান ভাইকে বাঁচানোর জন্য ডেভিড আর শেখর পেছন থেকে দেবরাজকে চেপে ধরে। চারজনের মধ্যে তখন ধস্তাধস্তি শুরু হয়ে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই দেবরাজ গুলি চালিয়ে দেয়, আর তার গুলিটা লাগে ডেভিডের গায়ে। ডেভিড লুটিয়ে পড়ে, আর দেবরাজও টলতে টলতে বসে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই ডেভিড মারা যায়। তাকে বাঁচানোর কোনো উপায় শেখর আর মাস্তান ভাই পায় না। তখন দেবরাজ পিস্তল হাতে টলছিল। কায়দা করে তার কাছে গিয়ে মাস্তান ভাই পিস্তলটা কেড়ে নেয়, আর পিস্তল তাক করে দেবরাজকে বলে, এমার্জেন্সি পাসওয়ার্ডটা তাড়াতাড়ি বলো। কিন্তু দেবরাজ মরার ভান করে আর গুঁই গুঁই করে বলতে থাকে, 1-1। আরে আওয়াজ তো বেরোচ্ছে না, কাছে এসো বলছি। ভালো করে শোনার জন্য কাছে যেতেই দেবরাজ মেঝেতে পড়ে থাকা ছুরিটা তুলে মাস্তান ভাইয়ের ঘাড়ে গেঁথে দেয়। মাস্তান ভাই ওই আঘাতে লুটিয়ে পড়ে, আর কয়েক মিনিটের মধ্যেই সেও মারা যায়। শেখর যখন মাস্তান ভাইয়ের কাছে বসে আছে, তখন দেবরাজ শেখরের দিকে বন্দুক তাক করে। শেখর তখন দুহাত তুলে বলে, স্যার আমার কোনো দোষ নেই, আমাকে ছেড়ে দিন। কিন্তু দেবরাজ গুলি চালিয়ে দেয়। সিন এখানে শিফট হয়, আর 6 দিন পরে দৃশ্য দেখানো হয়। শেখর হসপিটালে শুয়ে আছে, আর তার জ্ঞান ফিরে এসেছে। আর সেটা দেখে নার্স স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসারকে ফোন করে জানিয়ে দেয় শেখরের জ্ঞান ফিরে এসেছে। ইনভেস্টিগেটিং টিম শেখরকে একটা গোডাউনে নিয়ে গিয়ে বসায়, আর অফিসার জিজ্ঞাসা করে, ওই বাড়িতে কি কি ঘটেছিল ঠিক করে বলো। যদি একটুও মিথ্যে বলার চেষ্টা করেছো তাহলে এই 4 জনের মার্ডার তোমার ঘাড়ে চাপিয়ে ফাইলটা ক্লোজ করে দেব, সারা জীবন জেলে পচে মরবে। শেখর তখন বলতে থাকে সেদিনের সব ঘটনা, আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন দেবরাজ গুলি করার কিছুক্ষণ পরেই তার জ্ঞান ফিরে এসেছিল। আসলে গুলি তার কান ঘেঁষে বেরিয়ে গেছিল, তাই সে মারা যায়নি, কিন্তু অজ্ঞান হয়ে গেছিল। আর উঠে দেখে দেবরাজও মরে গেছে অতিরিক্ত ব্লিডিং এর কারণে, কিন্তু শেখর কাউকে মারেনি। আর তারপর শেখর মদ খেতে খেতে লকের কি প্রেস করেছিল, কিন্তু সঙ্গে সঙ্গে লকের অ্যালার্ম সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেছিল। ভয়ে সে সোফায় গিয়ে বসে পড়েছিল আর অজ্ঞান হয়ে গেছিল। আর এখন জ্ঞান ফিরে দেখে হসপিটালে। এটাই সেদিনের সব সত্যি ঘটনা। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সাইরেন শুনে পুলিশ সেদিন ওই বাড়িতে ঢুকে 4 জনের ডেড বডি আর অজ্ঞান অবস্থায় শেখরকে উদ্ধার করে নিয়ে আসে। অফিসার শেখরকে একটা কাগজ দেখিয়ে বলে, তুমি এত কিছু জানো, আর এটার ব্যাপারে কি কিছু জানো? শেখর দেখে ওটা উর্বশীর সুইসাইড নোট। উর্বশী লিখেছে, আমি উর্বশী আর আমার হাজব্যান্ড দেবরাজ, ব্যবসায় আমাদের অনেক লস হয়ে গেছিল, আমাদের অনেক দেনা হয়ে গেছিল। তাই হাজব্যান্ডকে না জানিয়ে টাকা ম্যানেজ করার জন্য আমি এমএলএ মাস্তান ভাইয়ের হেল্প চেয়েছিলাম। তাই মাঝে মাঝে আমাকে মাস্তান ভাইয়ের সঙ্গে দেখা করতে যেতে হতো। কিন্তু এটা জানতে পেরে আমার হাজব্যান্ড দেবরাজ আমাকে ভুল বোঝে, তাই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া চলছিল। দেবরাজ আমাকে চড় মেরে দেয়, তাই রেগে গিয়ে মদের বোতল নিয়ে আমিও তার মাথায় মেরে দিই, আর ওই আঘাতে আমার হাজব্যান্ড দেবরাজ মারা যায়। আমি সিদ্ধান্ত নিই আমি এই দেনা একা শোধ করতে পারবো না, তাই আত্মহত্যা করছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ইতি উর্বশী দেবরাজ। এটা পড়ে শেখর বলে সে এসবের কিছুই জানতো না। শেখরের সব কথা শুনে অফিসার তাকে বসিয়ে রাখে, আর বাইরে এসে তার টিমমেটদের সঙ্গে ডিসকাশন করতে থাকে। একজন অফিসার বলে, স্যার আমরা সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি, শেখর যা যা বলছে সব ঠিকই বলছে, আর ওই বাড়িতে পাওয়া পিস্তল বা ছুরি কিছুতেই ওর ফিঙ্গারপ্রিন্ট নেই। মানে এই 4 জনের মার্ডারের সঙ্গে ও কোনোভাবে জড়িত না। আর উর্বশীর পোস্টমর্টেম রিপোর্টেও পাওয়া গেছে সে অনেক স্লিপিং পিল খেয়ে নিয়েছিল। শেখর আর উর্বশী আগে থেকে কেউ কাউকে জানতো না। অফিসার তখন শেখরকে ছেড়ে দিতে বলে। একজন গিয়ে শেখরের হাত কড়া খুলে তাকে ছেড়ে দেয়। এরপরেই আসে আসল টুইস্ট। সিন শিফট হয়, আর 1 মাস পরে দেখা যায় শেখর ওই এমএলএ মাস্তান ভাইয়ের গোল্ড ব্রেসলেটটা নিজের হাতে পরে নিচ্ছে, আর গোল্ড চেনটা নিজের গলায় পরে নিচ্ছে, আর বিছানায় শুয়ে পা দোলাচ্ছে। ফোন করে একজনকে বলছে, হ্যালো দিবাকর স্যার? অন্য প্রান্ত থেকে বলে, হ্যাঁ দিবাকর বলছি। শেখর বলে, আমি কোয়েম্বাটুর থেকে রাজদীপ বলছি। আমি কাল সকাল 10টায় বাড়িটা দেখতে যাব। আমি বাড়িটা কিনতে চাই। এটা আসলে উর্বশীদের বাড়ি। ব্যাংক লোন থাকায় ব্যাংকের লোক ফোরক্লোজ নোটিশ লাগিয়ে ওই বাড়িটা বিক্রি করার চেষ্টা করছে, আর ব্যাংক ওটা সেল করার জন্য একটা এজেন্সিকে দায়িত্ব দিয়েছিল। এই এজেন্সির কর্মী ঘুরে ঘুরে শেখরকে বাড়িটা দেখায়। শেখর এমন ভাব করে যেন এই বাড়িতে সে প্রথম এলো। শেখর ব্যাংকের কর্মীকে বলে, তোমার স্যালারি কত? কর্মীটি অবাক হয়ে বলে, কেন স্যার?
শেখর বলে, আরে বলো না। কর্মীটি বলে, স্যার 22,000। শেখর বলে, তোমাকে আমি 5 মিনিটের একটা কাজ দেব, যদি করতে পারো তোমাকে আমি 1 লাখ টাকা দেব। কর্মীটি অবাক হয়ে বলে, স্যার কেন মজা করছেন? শেখর বলে, তুমি টাকা চাও কি চাও না? কর্মীটি বলে, কি কাজ? শেখর বলে, মুখ বন্ধ করে 5 মিনিট তুমি এখানে বসে থাকো। কর্মীটি অবাক হয়, কিন্তু ওকে স্যার বলে সে সেখানে চুপ করে বসে পড়ে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন জ্ঞান ফেরার পরে শেখর কি করেছিল। সে সবাইকে মরে পড়ে থাকতে দেখে আর টাকার ব্যাগ উঠিয়ে পালানোর জন্য সিকিউরিটি কোড প্রেস করেছিল, কিন্তু দরজা না খুলে অ্যালার্ম সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেছিল। টাকার ব্যাগ নিয়ে পালাতে পারবে না দেখে শেখর ওই বাড়ির স্টোর রুমে পুরানো একটি মাইক্রোওয়েভে লুকিয়ে ফেলেছিল, কিন্তু বুদ্ধি করে সে কিছু টাকা ওই ব্যাগে রেখে দিয়েছিল যাতে পুলিশ এসে ভাবে এটাই এই ব্যাগের সব টাকা। আর হয়েছিল তাই। সে ওই ব্যাগটি গিয়ে টেবিলের উপর রাখে আর সোফায় পড়ে অজ্ঞান হয়ে গেছিল। অফিসাররা ওই ব্যাগটি উদ্ধার করেছিল আর ব্যাগে টাকা পেয়ে তারা আর কিছু খুঁজে দেখেনি। আর এখন ওই বাড়িতে ঢোকার সুযোগ হিসাবে ওই বাড়ি কেনার বাহানায় সে ওই বাড়িটাই ঢুকে পড়ে। সে ওই স্টোর রুমে মাইক্রোওয়েভটি খুলে সব টাকা বের করে তার ব্যাগে ঢুকিয়ে নেয় আর বাইরে ড্রয়িং রুমে এসে ওই কর্মীকে 1 লাখ টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ওই কর্মীটি টাকা পেয়ে অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলে না, ভাবে বড়লোকের খামখেয়ালিপনা। আর শেখর টাকার ব্যাগ নিয়ে বেরিয়ে চলে আসে। বাইরে এসে দেখে রাস্তায় সেই কুকুর তোজো বসে আছে। তোজোকে বলে, তোজো, সেদিন আমি আর তুমি আমরা দুজনেই ওই বাড়ি থেকে বেঁচে বেরিয়েছিলাম, চলো আমরা নতুন জীবন শুরু করি। কাহিনীটি এখানে শেষ হয়। তো প্রিয় বন্ধুরা, আশা করি কাহিনীটা আপনাদের ভালো লেগেছে। লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। খুব ভালো থাকুন সকলে।